আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায়ের তৃতীয় ক্লাসে আছি আমরা। তৃতীয় ক্লাসে আজকে আমরা পড়ব তাপগতীয় প্রক্রিয়া এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতীয় প্রক্রিয়া বলতে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে এখানে। আমরা দেখি আমরা আজকের এই পাঠ থেকে কি শিখতে পারবো। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কে বলতে পারবে, সমচাপ প্রক্রিয়া সম্পর্কে বলতে পারবে, সম আয়তন, সমষ্ণ ও রুদ্ধতাপ প্রক্রিয়া সম্পর্কে বলতে পারবে। প্রথমে আমরা দেখে নেই তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রথমে জেনে দিয়েছেন উনি বিজ্ঞানী জুল। ওনার বিবৃতি অনুযায়ী আমরা বলতে পারি কোনো তাপকে সম্পূর্ণরূপে কাজে এবং কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত যদি করা যায় তবে কাজ এবং তাপ পরস্পর সমানুপাতিক। আমরা জানি কোনো সিস্টেমে যদি তাপ প্রয়োগ করি আমরা, তাহলে যদি ডাব্লু পরিমাণ কাজ হয় আর তাপের পরিমাণ যদি কিউ অথবা এইচ হয়, তাহলে আমরা বলতে পারি ডাব্লু ইজ প্রপোর্শনাল কিউ অথবা ডাব্লু ইজ প্রপোর্শনাল এইচ। কোনো কোনো বইতে এইচ দেওয়া আছে, এইচ ফর হিট। এখানে ডাব্লু সমান অর্থাৎ সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে আমরা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করব। যে নামটা, যে অক্ষরটা ব্যবহৃত হয়েছে জুলের নাম অনুসারে, একে জুলের ধ্রুবকও বলা হয়। এখানে যে হলো সমানুপাতিক ধ্রুবক। এখানে জে এর মান যদি 1 হয় তাহলে ডাব্লু সমান কিউ আমরা লিখতে পারি। তবে জে এর মান এখানে এসআই পদ্ধতিতে জে এর মান 1, মানে জে এর সাধারণ মান হলো 4.2 জুল পার ক্যালোরি, অর্থাৎ 1 ক্যালোরি থেকে 4.2 জুল কাজ পাওয়া যায়। তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে আরো একজন বিজ্ঞানী এটাকে আরেকটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। বিজ্ঞানী, ওনার নাম হলো ক্লসিয়াস। ক্লসিয়াসের বিবৃতি: কোন সিস্টেমে তাপ সরবরাহ করা হলে এর সবটাই কাজে রূপান্তরিত হয় না। এর কিছু অংশ সিস্টেমের শক্তি বৃদ্ধিতে ব্যয় হয় এবং বাকি অংশ কিছুটা কাজে রূপান্তরিত হয়। তো আমরা এখানে বলতে পারি যে কোনো যদি আমরা সিস্টেম বলতে যদি কোনো তাপগতীয় সিস্টেম বা গ্যাসীয় পদার্থ রক্ষিত কোনো সিলিন্ডারে যদি আমরা তাপ সরবরাহ করি, তাহলে প্রথমে ওই সিস্টেম বা ওই গ্যাসীয় পদার্থটা কিছু তাপ নিবে এবং বাকি তাপ গ্যাসের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করবে এবং ওই পিস্টনের উপরে কিছুটা কাজ করবে, ফলে পিস্টনটা সামনের দিকে বা উপরের দিকে উঠে যাবে। সেই ক্ষেত্রে আমরা এই সম্পর্কটাকে বা আমরা এই সূত্রটাকে কিভাবে লিখতে পারি দেখো। এখানে কিউ পরিমাণ তাপ যদি আমরা সরবরাহ করি এবং গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিমাণ যদি ডি ইউ পরিমাণ হয় বা ডেল ইউ পরিমাণ হয়, তাহলে আমরা লিখতে পারি ডেল ইউ, আর তার সাথে যদি এখানে বহিস্থ কাজ হয় ডাব্লু পরিমাণ, তাহলে আমরা লিখতে পারি যে এই তাপ কয়ভাবে ব্যবহৃত হয়েছে। এখানে একটা অন্তঃস্থ শক্তিতে ব্যবহৃত হয়েছে আর একটা হলো বহিস্থ কাজে রূপান্তরিত হয়েছে। ফলে ক্লসিয়াসের বিবৃতিটাকে আমরা এইভাবে লিখতে পারি কিউ সমান ডেল ইউ প্লাস ডাব্লু। এখন এটাকে যদি আমরা ডিফারেনশিয়াল বা ব্যবকলনীয় কোনো সমীকরণের সাহায্যে লিখতে চাই, সেক্ষেত্রে আমরা কিউ কে ডি কিউ হিসেবে লিখতে পারি এবং অন্তঃস্থ শক্তিকে যদি ডি ইউ এবং কৃত কাজকে যদি ডাব্লু দিয়ে লিখি, তাহলে তাপগতিবিদ্যার এই সমীকরণটাকে আমরা লিখতে পারি ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লু। আমরা অঙ্ক করার সময় দুটো ফর্মুলাই ব্যবহার করে অঙ্ক করতে পারবো। কখনো ডেল কিউ ও ব্যবহার করা হয়, ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লু, এভাবেও ব্যবহার করা হয়। এরপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কয়েকটি প্রয়োগ। আমি বলেছি ওখানে তাপগতীয় বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব আমরা। এখানে সমচাপ প্রক্রিয়া, সমচাপের নামের মধ্যে এখানে বিশ্লেষণটা রয়ে গেছে। নাম হলো সমচাপ, অর্থাৎ চাপ এখানে সমান থাকবে বা স্থির থাকবে। তাহলে আমরা এখান থেকে সংজ্ঞাটা এভাবে বলতে পারি, যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন হয় কিন্তু চাপ স্থির থাকে, তাকে সমচাপ প্রক্রিয়া বলে। আমি এর আগের লেসনে বলেছিলাম তোমাদের যে তাপমাত্রা, আয়তন এবং চাপ এগুলো হলো তাপগতীয় চলরাশি।
এর মধ্যে একটা যদি স্থির থাকে তাহলে দুটোর পরিবর্তন হবে। এখানে দেখো চাপ স্থির আছে কিন্তু তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন হয়েছে। ফলে এখানে যেহেতু চাপ স্থির, এজন্য আমরা এই প্রক্রিয়াটাকে বলবো সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়াকৃত কাজের মান আমরা এর আগের লেসনে পড়েছি W সমান nRT অথবা W সমান PdV লেখা যায়, আবার W সমান PdV সমান nRT ও লেখা যায়। দেখো এই পাশের গ্রাফটা দেখে আমরা বুঝতে পারি যেখানে সমচাপ প্রক্রিয়ার গ্রাফটা কেমন হবে। এটা এমসিকিউ এর ভিতরে আসে, অনেক রকমের গ্রাফ দিয়ে বলে সমচাপ প্রক্রিয়ার গ্রাফ কোনটি। এখানে দেখো গ্রাফের ভিতরে ভি আস্তে আস্তে বাড়ানো হয়েছে কিন্তু পি একটা নির্দিষ্ট মানে যে আর বাড়ে নাই। তাহলে আমরা এখান থেকে বলে নিতে পারি যে এটা সমচাপ প্রক্রিয়ার গ্রাফ। সমচাপ প্রক্রিয়ার গ্রাফটা আরেকবার একটু দেখে নেই। এখানে দেখো ভি বেড়েছে কিন্তু পি একটা নির্দিষ্ট জায়গায় যে আর বাড়ে নাই। তাহলে আমরা এখানে বলতে পারি যে পি স্থির রয়েছে কিন্তু ভি বেড়ে গেছে। ফলে এই গ্রাফটা এই জায়গাটুকু কেন ফাঁকা আছে আমি এটার বিশ্লেষণ করি। এই গ্রাফটা এই রেখাটা কখনোই এই রেখার সাথে বা ওয়াই অক্ষের সাথে মিলবে না, কারণ যদি মিলে যায় সেই ক্ষেত্রে আমাদের ভি এর মান দেখো ওই অবস্থানের জন্য ভি এর মান আসে 0 আর পি এর একটা মান থাকে। ভি এর মান 0 অর্থাৎ কোনো গ্যাসীয় পদার্থের যদি কোনো পাত্রের মধ্যে থাকে তাহলে সেই পাত্রের আয়তন দখল করে থাকবে, কিন্তু ওই পাত্রের আয়তন তো 0 হতে পারে না কখনো। যদি গ্যাস থাকে তাহলে আয়তন কখনো ওখানে 0 হবে না, একটা আয়তনের মান ওখানে অবশ্যই থাকবে। যার জন্য এই রেখাটা এই ওয়াই অক্ষের সাথে মিলে যাবে না। কোনো কোনো বইতে এখানে মিলানো আছে কিন্তু সেটা ভুল দেয়া আছে, তোমরা সঠিকটা পড়বে। এরপরে হলো সম আয়তন প্রক্রিয়া, অর্থাৎ নামের মধ্যে আবার আমরা এর পরিচয় পাচ্ছি। যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপমাত্রার সাথে চাপের পরিবর্তন হয় কিন্তু আয়তন স্থির থাকে তাকে সম আয়তন প্রক্রিয়া বলে, অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে আমরা কাজের মান কিভাবে পাবো দেখো, আমরা ডিডব্লিউ সমান জানি পিডিভি। ডিডব্লিউ সমান যদি পিডিভি হয়, ডিভি যদি 0 হয় তাহলে পি যতই থাক এখানে কাজের মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি সম আয়তন প্রক্রিয়ায় ডিডব্লিউ বা কৃত কাজের মান 0 হবে। এখানে দেখো এটার গ্রাফ কেমন হবে। এখানে পি এবং ভি দিয়ে একটি লেখচিত্র অঙ্কন করা হয়েছে। এখানে লেখচিত্রটি এরূপ দেখা যাচ্ছে। দেখো এখানে ভি এর যে ভি অক্ষ বরাবর, দেখো ভি অক্ষ বরাবর একটা ভি যে অক্ষে আছে এক্স অক্ষ বরাবর একটা পয়েন্টে যে ভি আর বাড়ে নাই, একটা মানে ফিক্সড হয়ে আছে, কিন্তু পি আস্তে আস্তে বেড়ে গেছে। ফলে আমরা এটাকে বলতে পারি এটা সম আয়তন বা ধ্রুব আয়তন প্রক্রিয়া। এখানে আয়তন ধ্রুব থাকে বা আয়তন পরিবর্তন হয় না, ফলে কাজের মান এখানে 0 হয়ে যাচ্ছে। এরপরে আসে সম চাপ সম আয়তনের পরে আসবে সমষ্ণ প্রক্রিয়া ও রুদ্ধতাপ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া রুদ্ধতাপের প্রক্রিয়ার এই একসাথে আমরা এই লেখচিত্রটা এই ছবির সাহায্যে কিছুটা ধারণা নিয়ে নিতে পারি। সমষ্ণ প্রক্রিয়া মানে হলো আইসোথার্মাল প্রসেস আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে হলো অ্যাডিয়াবেটিক প্রসেস। সমষ্ণ প্রক্রিয়া ধর সহজ কথায় আমরা একটা পাত্রে যদি পানি রেখে ফোটানো শুরু করি, পানিটা যতক্ষণ ফুটবে তখন এর টেম্পারেচার 100ই দেখাবে, অর্থাৎ এর টেম্পারেচার বা এর তাপমাত্রা আর বাড়বে না। ফলে আমরা এই পরিবর্তনটাকে আমরা বলবো সমষ্ণ প্রক্রিয়া, অর্থাৎ সম উষ্ণ। সমষ্ণ প্রক্রিয়ার কথার অর্থ হলো যে উষ্ণতা একই থাকবে। কিন্তু যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলি তাহলে দেখো একটা সিস্টেম, এখানে হয়তো গ্যাসীয় পদার্থ আছে বা যে কোনো তরল পদার্থ আছে, উপর থেকে ঢাকনা দিয়ে এটাকে একদম আবদ্ধ করে দেওয়া হয়েছে। এখন যদি আমরা এখানে এই ঢাকনা যদি না খুলি, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়া বললে আমরা রুদ্ধ অবস্থায় যে প্রক্রিয়াটা হবে সেই প্রক্রিয়াটা বুঝবো, অর্থাৎ বাইরে থেকে তাপের আদান প্রদান হবে না, বাইরে থেকে তাপ এর ভিতরে ঢুকতে পারবে না, আবার এখান থেকে মানে ভেতর থেকেও তাপ বাইরে যাবে না। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হলো রুদ্ধতাপ প্রক্রিয়া। তারপরে সমষ্ণ প্রক্রিয়ার আরো কিছু ব্যাখ্যা আমরা এখানে দেখি। সমষ্ণ প্রক্রিয়া হলো
এতক্ষণ যে কথাটা বলেছি এখানে সংজ্ঞা আকারে দেওয়া আছে, যে প্রক্রিয়া কোনো সিস্টেমের চাপ ও আয়তনের পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রা স্থির থাকে তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে। সমষ্ণ প্রক্রিয়ার তাপমাত্রা স্থির থাকে বলে সিস্টেমের অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না। তার মানে এখানে ডেল ইউ এর মান হয়ে যাবে 0, কারণ ডেল ইউ নির্ভর করবে হলো ডেল টির উপরে বা টেম্পারেচারের পার্থক্যের উপরে। যেহেতু টেম্পারেচারের পার্থক্য এখানে নাই, অর্থাৎ 0, অর্থাৎ ডিটির মান 0 বা ডেল টির মান 0, ফলে এখানে ডেল ইউ এর মান হবে 0। আমরা এরকম বলি না যে কিউ বা এইচ সমান এম এস ডিটি, তাহলে এম থাকবে, এস থাকবে, কিন্তু ডিটির মান যদি 0 হয়ে যায় তাহলে এখানে এই শক্তির মান কত হয়ে যাবে? এখানে 0 হয়ে যাবে। ফলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা লিখতে পারবো কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ থেকে আমরা লিখতে পারবো কিউ সমান ডাব্লিউ, কারণ এখানে ডেল ইউ এর মান 0। এখানে একটা কোশ্চেন প্রায়ই আসে, দেখা যায় অনুধাবন হিসেবে দেয় যে সমষ্ণ প্রক্রিয়া সিস্টেমে সরবরাহকৃত তাপের সম্পূর্ণটাই কাজে রূপান্তরিত হয়, ব্যাখ্যা করো। এই আমি যেটুকু আলোচনা করেছি এখানে এইটুকু যদি তুমি দিয়ে দাও তাহলে এইটুকুর অ্যান্সার, এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারের জন্য পুরোটাই আমরা লিখে দেব। আবার বলি, এখানে যদি বলে যে সমষ্ণ প্রক্রিয়া সিস্টেমে সরবরাহকৃত তাপের সম্পূর্ণটাই কাজে রূপান্তরিত হয়, ব্যাখ্যা করো। তাহলে আমাদের মেইন জিনিস যেটা বলতে হবে যে আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তির মানটা 0, অন্তঃস্থ শক্তি না থাকায় আমরা যে পরিমাণ তাপ দিয়েছি তার সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয়েছে। এটা দেখো তো অনেকটা জুলের সূত্রের যে ধারণাটা আমরা দিয়েছিলাম ওটা থেকে আসছে না? ওখানে আমরা লিখেছিলাম ডাব্লিউ সমান কিউ। তো এখান থেকে আমরা এই প্রশ্নের অ্যান্সার পেয়ে যাব। এরপরে দেখো সমষ্ণ প্রক্রিয়ায় কাজের মান কেমন হয়। সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা যেহেতু স্থির থাকে তাহলে আমরা কাজের মান সমান কি পাচ্ছি দেখো, ডাব্লিউ সমান কিউ। এখানে যদি আমরা কিউ এর মানটা বের করতে পারি সেটাই হবে আমাদের ডাব্লিউ। এখানে আমরা ধরে নিলাম যে সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের অবস্থা আগে ছিল কত, ভিআই, এবং চাপ ছিল হলো পিআই, অর্থাৎ আয়তন ছিল ভিআই, চাপ ছিল পিআই। ফলে এটা পরিবর্তিত হয়ে যখন এর আয়তন এবং চাপ ভিএফ এবং পিএফ হলো তখন কৃত কাজের মান কত হবে? এটা আগের লেসনে আমরা আলোচনা করেছি, ডাব্লিউ সমান পি ডিভি, অর্থাৎ এখান থেকে ভিআই এবং ভিএফ এর আমরা মানটা এখানে ইন্টিগ্রেশনের উপরে আপার লিমিট এবং লোয়ার লিমিট হিসেবে বসিয়ে দিয়েছি। দেখা যাক এখন ডাব্লিউর মানটা আমরা কিভাবে পেতে পারি। এখানে দেখো এই আগের সমীকরণটাই এখানে নিয়ে আসছি আমি। এখানে আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ থেকে পিভি সমান এনআরটি। এখান থেকে আমরা পি এর মানটা বের করে নিয়েছি। পি সমান কত হবে? এনআরটি বাই ভি। ফলে এই পি এর মানটা এই জায়গায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর সমীকরণ কেমন হলো? এনআরটি বাই ভি ইন্টু ডিভি। এখন এখান থেকে আমরা এনআরটির মানটা বাইরে বের করে রাখবো। ভিতরে কি থাকবে? ডিভি বাই ভি। ডিভি বাই ভি মানে হলো আমরা যদি ইন্টিগ্রেশন করি, আমরা এটা ফর্মুলা জানি যে ডিএক্স বাই এক্স সমান হলো লগ এক্স। তাহলে এখান থেকে আমরা লগ ভি লিখতে পারবো। এটাকে লগ ভিও লেখা যায়, আবার এখানে ই বেস লগ যেহেতু এটাকে লনও লেখা যায়। কোনো বইতে লন দেওয়া আছে, যদি লন দেওয়া আছে এটাও ঠিক, ওটা দেখলেও তোমরা বুঝবো ওটা ঠিক আছে। ই বেস লগকে লন লেখা যায়। তাহলে আমরা এটাকে লিখতে পারি এনআরটি লগ ভিএফ বাই ভিআই, অর্থাৎ এখানে লগ এই উপরেরটা ভিএফ মাইনাস লগ ভিআই হবে। তাহলে আমরা জানি লগ এ মাইনাস বি সমান হলো লগ এ বাই বি, সেইভাবে এটা লেখা হলো। তাহলে এখান থেকে আমরা দেখো কিউ এর মান বা ডাব্লিউর মান কত পেলাম। ডাব্লিউ বলি আর কিউ বলি, কিউ মানে হলো তাপ আর ডাব্লিউ হলো কাজ। এখানে কাজের মান বা তাপের মান যাই বলি, এটার মান কত আসলো? এনআরটি লগ ভিএফ বাই ভিআই, অথবা তোমরা লিখতে পারো এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান। কোনো জায়গায় যদি ভি টু বাই ভি ওয়ান দেখো সেটাও ঠিক আছে। এই গেল সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। এবার আসো রুদ্ধতাপ প্রক্রিয়া। রুদ্ধতাপ প্রক্রিয়া আমি আগেই বলেছি যে এখানে কিউ এর কোনো আদান প্রদান হবে না। ফলে আমাদের বাইরে থেকে যেহেতু কিউ এর আদান প্রদান হবে না বা পরিবেশের সাথে তাপের আদান প্রদান হবে না,
এই জন্য আমরা কিউ কে কি ধরবো, 0 ধরবো। এখন এখানে দেখো এই এই সিস্টেমটা হবে হলো খুব দ্রুত প্রক্রিয়া। আচ্ছা, আমি আগে বলে নেই যে সমষ্ণ প্রক্রিয়া হলো খুব ধীর প্রক্রিয়া এবং রুদ্ধতাপ প্রক্রিয়া হলো খুব দ্রুত প্রক্রিয়া। আর রুদ্ধতাপ প্রক্রিয়ার যে পাত্রটা আমরা নিব সেই পাত্রটা হতে হবে ইনসুলেটিং, অর্থাৎ তাপ কুপরিবাহী পদার্থ। তাপ কুপরিবাহী পদার্থ মানে বাইরে থেকে বা পরিবেশের সাথে যেন তাপের আদান প্রদান করতে না পারে, এই জন্য বাইরের পাত্রটা হতে হবে হলো তাপ কুপরিবাহী পদার্থের তৈরি। আর এক্ষেত্রে আমাদের গ্রাফটা হবে পি এর সাথে ভি এর গ্রাফটা হবে এইভাবে স্লোলি নেমে আসবে। আমি সমষ্ণ প্রক্রিয়া মনে হয় গ্রাফ দেখিয়েছি ওখানে, কিন্তু আলোচনা করি নাই, ওখানেও দেখতে অনেকটা এরকমই থাকবে। তো এখানে খুব দ্রুত গ্যাসের প্রসারণ ঘটবে, কিন্তু বাইরে বা ভিতরে কোনো তাপের আদান প্রদান হবে না। ফলে আমরা এখানে কি লিখবো, কিউ সমান হলো 0। কিউ সমান যদি 0 হয় তাহলে আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ায় কৃত কাজের মান কিভাবে দেখো পাবো। আমরা আবার বলেছি ওই কথাটাই আবার এখানে রিপিট করেছি আমি, যে প্রক্রিয়া কোনো সিস্টেমের চাপ, আয়তন ও তাপমাত্রার পরিবর্তন হয় কিন্তু পরিবেশের সাথে তাপের আদান প্রদান হয় না, তাকে রুদ্ধতাপ প্রক্রিয়া বলে। আর রুদ্ধতাপ প্রক্রিয়া কিউ যদি 0 হয় তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা কিউ এর মান যদি 0 বসিয়ে দেই তাহলে ডাব্লিউ সমান কত পাবো, মাইনাস ডেল ইউ। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাস তার অন্তঃস্থ শক্তির বিনিময়ে কাজ করে। অন্তঃস্থ শক্তির বিনিময়ে কাজ করে, সেটা যদি আমরা আরেকটু এলাবোরেট করে এখানে বোঝাতে চাই তাহলে দেখো ডেল ইউ সমান আমরা লিখতে পারি এন সিভি ডিটি। এন সিভি ডিটি মানে দেখো এখানে অনেকটা আমরা যে বলি যে কিউ সমান এম এস ডেল থিটা, এখানে সিভি সম্পর্কে পরের লেসনে আলোচনা করব। সিভি হলো স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এখন মোলার আপেক্ষিক তাপ নিয়ে আমি পরে কথা বলবো, কিন্তু এখানে একটা আপেক্ষিক তাপ, অর্থাৎ তোমরা যেমন লিখছো কিউ সমান এম এস ডেল থিটা বা ডেল টি, সেরকম করেই দেখো এম এর পরিবর্তে ওখানে এম গ্রাম যদি আমাদের লিকুইড কোনো পদার্থ হয় যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি, সেগুলোর ভর নির্ণয় করি এম দিয়ে, আপেক্ষিক তাপ ধরি হলো এস, আর ডেল টি বা ডিটি টেম্পারেচার ঠিকই থাকবে। কিন্তু এখানে যদি যেহেতু গ্যাসীয় পদার্থ নিয়ে আমরা কথা বলছি, তো গ্যাসীয় পদার্থে তো ভর এম দিয়ে ওইভাবে নির্ণয় করা যায় না, এই জন্য আমরা গ্যাসীয় পদার্থের মোল সংখ্যা নিব আর গ্যাসের এখানে মোলার আপেক্ষিক তাপ নিব, কিন্তু এটা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আর একটা আছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, এটা নিয়ে আমি পরের লেসনে কথা বলবো। আর যেহেতু ডেল টি, তাহলে টি এফ মাইনাস টিআই ছিল এটা, কিন্তু এই মাইনাস চিহ্নটা ভিতরে দেওয়াতে টিআই মাইনাস টিএফ হয়েছে। যদি তোমরা এখানে মাইনাস রেখে টিএফ মাইনাস টিআই লেখো তাহলে এটা হয়ে যাবে, কিন্তু সামনে একটা মাইনাস চিহ্ন থাকবে। আমরা জানি যে কৃত কাজ ধনাত্মক হয় ঋণাত্মক হয়, সুতরাং অসুবিধা নাই, যার উত্তর মাইনাস আসবে সেও ঠিক আছে, আবার যার উত্তর প্লাস আসবে তারও ঠিক আছে। এখানে শুধু টেম্পারেচারের পরিবর্তনটার জন্য যা মান আসে এখানে আসবে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পেলাম যে সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজ এবং রুদ্ধতাপ প্রক্রিয়া কৃত কাজ, এই দুটো সমীকরণ আমাদের খুবই ইফেক্টিভ দুটো সমীকরণ, এবং আমরা এই দুটো সমীকরণ দিয়ে অঙ্ক করতে পারবো। এখন রুদ্ধতাপ রেখা সমষ্ণ রেখা অপেক্ষা গামা গুণ অধিকতর খাড়া, অর্থাৎ এখানে রুদ্ধতাপ রেখা যেটা আমাদের, এটা হলো সমষ্ণ রেখা। সমষ্ণ রেখা আমি বলেছি এটা ধীর প্রক্রিয়া এবং খুব আস্তে আস্তে আয়তন পরিবর্তনের সাথে সাথে এটা প্রেসারটা খুব স্লোলি আস্তে আস্তে এটা কমবে, মানে আয়তন বাড়ার সাথে সাথে প্রেসারটা আস্তে আস্তে বাড়বে। কিন্তু অ্যাডিয়াবেটিক বা আমাদের যেটা রুদ্ধতাপ প্রক্রিয়া সেটা খুব দ্রুত প্রক্রিয়া, অর্থাৎ আয়তন সামান্য একটু পরিবর্তনের সাথে সাথে প্রেসার অনেকটাই কমে যাবে। তো এখানে কতটুকু খাড়া হবে সে নিয়ে আমাদের দুটো সমীকরণ আছে। সমীকরণ দুটো আসলে এলাবোরেট করার জন্য আরো বড় দুটো সমীকরণের সাহায্য নিতে হবে, এটা আমরা পরে আলোচনা করব। এখানে শুধু জাস্ট সমষ্ণ এবং রুদ্ধতাপ রেখা কতটুকু একটা আরেকটার থেকে খাড়া হবে সেটা এখানে দেখানো হয়েছে। খাড়া বলতে যে রেখা যত বেশি খাড়া হবে
সেই রেখার ঢাল তত বেশি হবে। আবার উল্টা করে বলি, যে রেখার ঢাল যত বেশি হবে সেই রেখা তত বেশি খাড়া হবে। ঢাল বলতে আমরা যদি এখান থেকে একটা রেখা টানি, তাহলে এটা এক্স অক্ষের সাথে এসে একটা কোণ তৈরি করবে। এখন এখান থেকে এই কোণের ঢাল নির্ণয় করতে গেলে আমরা কি করব? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে হলো ট্যান থিটা। আমরা জানি ট্যান থিটাকে ঢাল বলা হয়। তাহলে এদিকে যদি আমরা ডিপি আর এদিকে যদি ডিভি নেই, তাহলে দেখো দুটো রুদ্ধতাপীয় রেখার জন্য যদি ডিপি আর ডিভি নেই, তাহলে আসে মাইনাস গামা পি বাই ভি। আর সমষ্ণ রেখার জন্য আসে মাইনাস পি বাই ভি। তাহলে এখানে এই রেখাটা দেখো, এর সাথে সমীকরণ দুটো একই রকম, কিন্তু এর সাথে দেখো একটা গামা গুণ হিসেবে আছে। এই জন্য আমরা বলতে পারি রুদ্ধতাপ রেখা সমষ্ণ রেখা অপেক্ষা খাড়া, কিন্তু কতটুকু খাড়া বা কত গুণ খাড়া, এটা গামা গুণ খাড়া। এইভাবে আমরা এখান থেকে এটা পড়ে নিব। এরপরে আসে আমরা এতক্ষণে আলোচনায় যে অংশগুলো পড়েছি সেই অংশগুলো দিয়ে বা সেই সূত্র দিয়ে কিছু অঙ্ক আমরা করে ফেলবো। দেখো এখানে একটি অঙ্ক আমি করে রেখেছি। একটি সিলিন্ডারের মধ্যে রাখা কিছু পরিমাণ গ্যাস পরিবেশের উপর 200 জুল কাজ সম্পাদনের সময় পরিবেশ থেকে 500 জুল তাপশক্তি শোষণ করে। গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হবে? অর্থাৎ ডেল ইউ এর মান বের করতে বলছে। ফার্স্ট কথা হলো ডেল ইউ এর মান বের করতে বলছে। আবার দেখো শেষে বলেছে যে সিস্টেমের অন্তঃস্থ শক্তি হ্রাস পাবে না বৃদ্ধি পাবে। সিস্টেমের অন্তঃস্থ শক্তি হ্রাস বৃদ্ধি আমরা একটা জিনিস দেখলেই বুঝতে পারবো। আগে অঙ্কটা করে নেই। দেখো এখানে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি কিউ সমান ডেল ইউ প্লাস ডাব্লিউ। এখান থেকে ডেল ইউ এর মান বের করেছে। এখানে কিউ এর মান হলো 500 জুল, ডাব্লিউ এর মান হলো 200 জুল। এখান থেকে বাদ দিয়ে 300 জুল পেয়েছি। এখন এটা হলো প্রথম অংশের উত্তর। এখন বলেছে যে এখানে দেখো 300 জুল, সামনে দেখো প্লাস চিহ্ন, এটা ধনাত্মক। যদি ধনাত্মক হয় তাহলে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেয়েছে, আর যদি এটা ঋণাত্মক হতো তাহলে আমরা বলতাম অন্তঃস্থ শক্তি হ্রাস পেয়েছে। আমি একটা অঙ্ক করে রেখেছি, বাকিগুলো তোমরা বইয়ে আছে এখান থেকে দেখে নিয়ে করে ফেলবা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আবার দেখা হবে, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।